আবার পাঠিয়ে দিলাম। এক নজরে একটু দেখে নেন। অধ্যায় 17 নম্বর সমস্যা ও মাসে ফৌজদারি কিছু মুসাবিদা। উল্লেখযোগ্য মুসাবিদা কিন্তু আমি গ্রুপে পাঠিয়েছি। একটা অধ্যায় খুব ভালো করে ফৌজদারি, যদি ভাগ্য ভালো থাকে একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসতে পারে। স্যার বুঝতে পারেন স্যার, আবার তো বলেন স্যার। বললাম যে ফৌজদারি কার্যবিধিতে আমরা সিলেবাস পাঠিয়েছি 16টা অধ্যায়, 17 নম্বর সমস্যা ও সমাধান, আর 18 নম্বর হচ্ছে ফৌজদারি মুসাবিদা। এটা তো সার্বিক সাজেশন। বিগত বছরগুলিতে এই চ্যাপ্টারগুলি থেকেই প্রশ্ন এসেছে, কিন্তু আমাদের তো এত পড়া যাবে না, প্রয়োজন নেই। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা কেউ বলতে পারবেন? এই 16টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 6 নম্বর অধ্যায়। অধ্যায়টার কি নাম? তদন্ত, অনুসন্ধান, চার্জশিট ও চূড়ান্ত প্রতিবেদন এবং রিমান্ড। সুফাজ্জল ভাই, আপনি মিউট করে রাখতে পারেন না, শব্দ আসে। আপনার কথা শুনে সে একবারে চলে গেল।
স্যার গেল কোথায়? তুষার ভাই, তুষার ভাই কই? তো তো বুঝতে তো নাই ভাই, আমি আপনি তো একই জায়গায়। তারা ডিলেট হয়ে গেছে। স্যার কি মজিদ কারেন্ট ভাই চলে গেল? আসছে, দেখা যায়। হ্যালো মজিদ ভাই। মজিদ ভাই খাইতে গেছে মনে হয়। আসসালাম মজিদ ভাই, কেমন আছেন? তাই? যাক, খারাপ নাই। এই চেষ্টাটা যেন অব্যাহত থাকে নভেম্বর পর্যন্ত। হুম, বাকিটা আল্লাহ ভরসা। তুষার ভাই তো ঈদের আগে পরীক্ষা চায়, এত ভালো প্রিপারেশন তার। আরে না, দেরি দেরি হয়ে গেলে ঝামেলা, গ্যাপ পড়লি পড়ার ইচ্ছা আর করে না তখন। না, আমার সিলেবাস দেখে একটু ভয় লাগে না, কারণ কি এমসিকিউ চাইতে রিটেনে পড়া কম মনে আমার কাছে, বুঝছেন? তাই কম মনে হয়, কম করে পড়লে তো কমই মনে হইব। হেপি আপা 23 সালে 5টা মুসাবিদা আইছে। একটা ছেলে একটা মুসাবিদা ভালো লিখতে পারেনি, তাও ছেলে পাস করছে। ও করছে কি, থিওরি গুলা আপনার সেকশন গুলো ঠিক মতো লেখছে, এই জন্য ও পাস করে গেছে। 5টা মুসাবিদা আছে, 5টা মুসাবিদা আসছে গত বছর। মানে মুসাবিদা। 2টা ফৌজদারি, দুইটা দুইটা দেওয়ানি, 4টা, আর হলো আপনার ইতার একটা একটা 5টা। আমাদের এই যে 16টা অধ্যায়, এই 16টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তদন্ত অনুসন্ধান। এই অধ্যায়টা যদি ভাগ্য ভালো থাকে থেকে একটা প্রশ্ন কমন করে যাওয়ার সম্ভাবনা এই বছর আছে। এই জন্য আমরা ফৌজদারি কার্যবিধি 1898 এই আইনটা পড়ার সময় এই অধ্যায়টাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়ব। প্রথম তদন্ত অনুসন্ধান, চার্জশিট, এই অধ্যায়টা আপনাদের গ্রুপে এসছে কিনা দেখেন। জি স্যার, আসছে স্যার। এই অধ্যায়টা পড়ার শুরুতে দেখে নেন, এই অধ্যায় থেকে কিছু সংজ্ঞা আছে। প্রথমে দেখতেছি তদন্ত বলতে কি বুঝো, তার মানে তদন্তের সংজ্ঞা, অনুসন্ধানের সংজ্ঞা। হাতে গুনেন বা লিখে ফেলেন। তদন্তের সংজ্ঞা, অনুসন্ধানের সংজ্ঞা, পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরি নিচের দিকে আমরা দেখতেছি পুলিশ রিপোর্টের সংজ্ঞা। পুলিশ রিপোর্ট কি বা সংজ্ঞা? পুলিশ রিপোর্টের নিচে দেখতেছি চার্জশিটের সংজ্ঞা। চার্জশিটের নিচে দেখতেছি ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদনের। তার থেকে 3-4টা প্রশ্ন নিচে দেখতেছি নারাজি দরখাস্তের সংজ্ঞা। তাহলে মোট সংজ্ঞা হলো বলেন?
মোট 6টা কয়টা সংখ্যা সংজ্ঞা? স্যার 6টা। তদন্ত অনুসন্ধান এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি কি সংজ্ঞা এসছে বলেন? 1 নম্বর হলো তদন্তের সংজ্ঞা। 2 নম্বর কি? স্যার অনুসন্ধান কি? অনুসন্ধান। 4 নম্বর পুলিশ স্যার রিপোর্ট। পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরি, পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট আবার 2 প্রকার, চার্জশিট আর হচ্ছে ফাইনাল রিপোর্ট। চার্জশিটের সংজ্ঞা, ফাইনাল রিপোর্টের সংজ্ঞা। আর ফাইনাল রিপোর্ট দিলে যদি তাহলে একটা নারাজি দরখাস্ত দেওয়া যেতে পারে। ফাইনাল রিপোর্ট গৃহীত হওয়ার তারিখ থেকে 30 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে, স্বাভাবিকার হলো 30 দিন, 30 দিনের মধ্যে নারাজি দরখাস্ত বা নারাজি পিটিশন এটা দেওয়া যায়। এখানে নারাজি দরখাস্তের সংখ্যাটাও খুব পারে। তাহলে এই সংজ্ঞাগুলি পাওয়ার পরে দায়িত্ব হচ্ছে এই সংজ্ঞাগুলি আগে পড়ে নেওয়া। তদন্ত কাকে বলে, অনুসন্ধান কাকে বলে, পুলিশ ডায়েরি কাকে বলে, পুলিশ রিপোর্ট কাকে বলে, চার্জশিট কাকে বলে, ফাইনাল রিপোর্ট কাকে বলে এবং নারাজি পিটিশন কাকে বলে। স্যার এগুলো কি আপনি দিবেন না আমার শিখে নেবো স্যার? এটাই সেটা একটু একটা নোট তৈরি করেন। যেমন প্রথম সংজ্ঞাটা কিসের? তদন্তের। তাহলে তদন্তের ইংরেজি কি সেটা আগে দিবেন। যে তদন্তকে ইংরেজিতে ইনভেস্টিগেশন বলা হয়। দণ্ডবিধিতে আমরা সংজ্ঞা যেভাবে শিখিয়েছি ওই ডাইসে আসার চেষ্টা করি। যে তদন্তকে ইংরেজিতে ইনভেস্টিগেশন বলা হয়। এখন তদন্তের সংজ্ঞাটা ফৌজদারি কার্যবিধি 1898। এই 98 কত ধারার কত উপধারায় আছে কেউ কি জানেন? বলেন। 4 ধারার কত উপধারা? 4 ধারার 4 ধারার কত? এই 4-এর 1-এর L ঠাকুর ঠাকুর আছে না? হট হ তার 1 ঠ। 4-1 ঠ। স্যার ইংরেজিতে কি এটা এল লেখার না আই? দুইটার মধ্যে কনফিউজড।
কিন্তু এটা কিন্তু লেখার সিস্টেম আছে। সিস্টেমে লেখলে না লেখলে এটা একটু ত্রুটিযুক্ত হবে। 4-1-6 এটা কিভাবে লিখবো আমরা? এই জায়গাটা একটু শেখার বিষয়। কিভাবে লিখবেন বলেন? 4-1-6 দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে 4 লিখে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই 1 লিখে ছোট একটা হাইপেন দিয়ে ঠ, ব্র্যাকেট ক্লোজ। এইটাই আইনের জগতে বেশি প্রচলিত। দেখাই দেই, আমি লিখে পাঠাচ্ছি। আপনাদের গ্রুপে চলে আসছে। আর 1 ঠ এসছে কিনা দেখেন। জি স্যার, আসছে স্যার। এটা হলো এই 4-এর আগে ধারা নিয়ে আসে। ধারা 4 লিখে তারপরে ব্র্যাকেটে 1। আমার এটার মতন খুব কম লোকই দেয় আর কি। বেশিরভাগ বইয়ে দেয় হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখে। সেটা রাখুক, কিন্তু ধারাটা তারা প্রথমে দেয়। ধারা যদি প্রথমে দেন তাইলে কিন্তু হবে না। আপনি ধারা যদি প্রথমে দেন তাইলে লেখার নিয়ম হলো ধারা 4 উপধারা, ধারা 4 তারপরে লিখবেন উপধারা 1 ঠ। আর আমি যেটা ভুল প্রচলিত লিখেছি সেটা হলো সবগুলির পরে একবারে ধারা লিখেছি। এটা লিখতে পারেন। আর যদি ধারা আগে নিয়ে আসে, ধারার 4 পরে বাধ্যতামূলকভাবে উপধারা লিখতে হবে। কারণ এই 1-এর ঠর পর যদি ধারা লেখেন তাহলে আপনারা নিজেরাই প্রশ্ন করেন নিজেদেরকে, 1-এর ঠ এটা কি ধারা না উপধারা? 1-এর ঠটা কি? 1-এর তো উপধারা, ধারা হচ্ছে 4। তাইলে আপনি শেষে যে ধারা লিখলেন এটা ভুল হইল কিনা? 1-এর ঠ তো আর ধারা না। এই জন্য ধারাটাকে শেষে আনতে হবে। বুঝতে পারছেন? তাইলে আইনজীবী হিসাবে যখন প্র্যাকটিস করবেন তখন ক্ষমা পাবেন, কিন্তু এখন তো আর আপনার আইনজীবী না। আইনজীবী না হওয়ার কারণে এখন সঠিকভাবে কিভাবে লিখবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখে পাঠাচ্ছি, এই এতটুকু বড় করার জন্য আপনাদের করে যাবে না, কিন্তু সঠিক হবে। দেখেন পাঠিয়েছি।
ছাত্র অবস্থায় নিয়ম হলো ভেঙে বলা আর কি, ভেঙে বেশি জানি এই ভাবটা নেওয়া যাবে না। যখন আইনজীবী হবেন তখন অনেক ব্যস্ত, প্লাস জ্ঞানও হয়েছে, তখন অনেক সংক্ষেপে কথা বলতে পারেন। যেমন যখন আপনি কলেজের স্যার হবেন, ল কলেজের, কলারের শার্ট, জামা বা শার্টে হারা গুটিয়ে ক্লাসে আসতে হবে। স্যার যদি হাত কিনা এরকম শার্টের হাত গুটিয়ে প্রিন্সিপালের রুমে, এটা একটা বেয়াদবি হবে। যদি এরকম ফুল হাঁটান পাইবা বলতে, তাহলেও সেটা অশোভনীয় হওয়ার কারণে তার পরিচয় পাওয়ার কারণে ভাইবা পরীক্ষায় ফেল হইতে পারে। এই লিখিতর পরেই কিন্তু আপনাদের ভাইবা পরীক্ষা। জীবনে অনেক জায়গায় অনেক ভাইবা দিবেন, কিন্তু ভাইবার সংজ্ঞাটা আমরা জানি না। ভাইবার সংজ্ঞাটা এই মুহূর্তে মনে হয়েছে, কারণ সব কথা আমাদের সবসময় মনে হবে না, কথা প্রসঙ্গে কথা মনে হয়। ভাইবার সংজ্ঞাটা দিয়ে নেই আগে এক লাইন। ভাইবা এমসিকিউ পরীক্ষার কিন্তু একটা সংজ্ঞা আছে, লিখিত পরীক্ষার একটা সংজ্ঞা আছে। ভাইবা পরীক্ষা বলতে এমন পরীক্ষাকে বোঝায়, ভাইবা পরীক্ষা বলতে এমন এক প্রকার পরীক্ষাকে বোঝায়, কারণ পরীক্ষা তো প্রধানত 3 প্রকার: এমসিকিউ, লিখিত, ভাইবা। এখানে সংজ্ঞায় বলা হচ্ছে ভাইবা পরীক্ষাকে বোঝায় যে পরীক্ষায় একজন পরীক্ষার্থী মেধা এবং ব্যক্তিত্ব এই দুটো বিষয়কে যাচাই করে দেখা হয়। পরীক্ষা মানে যাচাই। তাহলে বোঝা গেল ভাইবা পরীক্ষায় দুটো বিষয়কে যাচাই করে দেখা হয়। আর এতদিন যে এমসিকিউ এখন লিখিত দিচ্ছেন, এই দুইটার পরীক্ষায় কিন্তু ব্যক্তিত্ব যাচাই করার কোনো সুযোগ নাই। আপনি কি পরীক্ষার হলে না চুলকাতে পরীক্ষা দিয়েছেন কিনা, জামাটা গুটিয়ে পরীক্ষা দিয়েছেন কিনা, এমসিকিউ লিখিত পরীক্ষায় কিন্তু এটা দেখা না। কিন্তু ভাইবা পরীক্ষা হলো মেধা এবং ব্যক্তিত্ব, এই দুটোকেই যাচাই করে দেখা হয়। এই জন্য অনেক সময় দেখা যায় বিসিএস, বিজেএস পরীক্ষা ভাইবা, এখানে একটা প্রশ্নের উত্তর না পারলেও ওই পরীক্ষার্থী পাস করেছে। আবার সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার পরও যদি বার কাউন্সিল মনে করে ব্যক্তিত্বহীন লোককে আইনজীবী যদি বানানো হয়, তাহলে আইনজীবী সম্পর্কে মানুষের খারাপ ধারণা হবে। এদের কাছে কিন্তু সবাই চুরি, ডাকাতি, সন্ত্রাসী করে আসে তা না, উচ্চ মানের লোকজন আসে। ব্রিগেডিয়ার জেনারেল আসতে পারে, বিশিষ্ট শিল্পপতিরা আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি পর্যন্ত আসতে পারে মামলায় পড়ে গেল আইনজীবীর কাছে। তখন যদি আইনজীবীর ব্যক্তিত্বহীনতার পরিচয় পায়, তাহলে সকল আইনজীবী সম্পর্কে একটা বিরূপ ধারণা হবে। এই জন্য ভাইবা বোর্ডে যখন যাবেন তখন প্রপার ড্রেসে যেতে হবে এবং ব্যক্তিত্ব সম্পন্ন আপনি একজন ব্যক্তি সেটার একটা
প্রশ্ন করলে না পারলে উপরে নিচে আশেপাশে তাকানো, এইটা ব্যক্তিত্বহীনতার পরিচয় পাবেন না। প্রশ্নে জড়িত হয়ে যারা প্রশ্ন করতেছে টেবিল হাত রেখে দিলেন, এই পরীক্ষক তাদের টেবিলে হাত রাখাটা ব্যক্তিত্বহীনতার পরিচয় বা অশোভনীয়। এই জন্য ভাইবা পরীক্ষায় যখন যাবেন তখন তার আগে ব্যক্তিত্ব নিয়ে একটু পড়াশোনা করবেন। পরীক্ষার হলে কি ধরনের আচরণ একজন পরীক্ষার্থী দেখাবে। একটা পরীক্ষা একবার এক ছাত্র নাক চুলকাতে চুলকাতে ভাইবা বোর্ডে প্রবেশ করে, এইটাই ছিল তার ফেল হওয়ার অন্যতম কারণ। শুনলে অবাক লাগলেও আজকে কিন্তু আপনি ভাইবা পরীক্ষার একটা সংজ্ঞা পেয়েছেন। বদ অভ্যাসগুলো একটু ত্যাগ করতে হবে। একটা প্রশ্ন করলে মাথা চুলকাইলেন বা নাক চুলকাইলেন, এরকম কিন্তু ব্যক্তিত্বহীনতার পরিচয় পাওয়া যাবে। না পারলে সরাসরি বলবেন দুঃখিত, তখন উনি পরে প্রশ্ন করবে, এরকম একটা সাহায্য তাদেরকে করতে। এরকম আপনি জানতেন পড়ছেন অনেক কিন্তু এই মুহূর্তে মনে নাই, এইগুলি ক্ষতির কারণ হবে। যাই হোক, এখন আমরা সঠিকটা কিন্তু লিখে দিয়েছি, অবস্থা উচিত হলো এটাকে ভেঙে লেখা আর কি। 4 ধারার আর ওই 6টাকে বলা হয় দফা আর কি। দফা দফা কথা না লিখলেও চলবে। এখন লিখবেন তদবিধিতে ইনভেস্টিগেশন বলা হয়। এরপরে দ্বিতীয় প্যারায় বলবেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 4 ধারার উপধারা 1 তদন্তের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এটা হলো দ্বিতীয়। কোনো বই আমি বাজারে দেখতেছি না, বাজারে থাক, আপনাকে দ্বিতীয় প্যারায় এই কথাটাই বলতে হবে। একটা বিষয় সবসময় মনে রাখেন, সেটা হচ্ছে একজন ভালো আইনজীবী মানে সকল আইন মুখস্থ থাকা নয়। কারণ কোনো আইনজীবীর পক্ষে একটি দেশের বা পৃথিবীর সকল আইন মুখস্থ করা সম্ভব না। কিন্তু একজন ভালো আইনজীবীর জানা প্রয়োজন যে আইনটা কোথায় আছে, হোয়ার দি ল ইজ, আইনটা কোথায়। যে আইনজীবী জানবে যে আইনটা কোথায় আছে, সেই হলো ভালো আইনজীবী। এবার আসেন, আইনের উত্তর কিভাবে দিতে হয় সেটা তো আপনাদের শিখতে হবে। কারণ আইনের উত্তর লিখিত পরীক্ষায় কিভাবে দিতে হয় এটা যদি শিখতে না পারেন তাইলে তো সঠিকভাবে কিন্তু আইন আপনি লিখতে পারবেন না। বইপত্রে যেগুলি লেখা আছে, বাজারের যে লিখিত বইগুলি, এগুলি কিন্তু এভারেজ মানে গড় পর্তায় লেখা আর কি। কিন্তু এইটা কিন্তু সঠিক প্রক্রিয়া না আইন লেখার। কারণ দয়া করে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন এই বইগুলা কারা লেখলো, তারা ছাত্র অবস্থায় কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। একটা খারাপ রেজাল্ট কইরা খারাপ কলেজ থেকে পড়ে সে যদি একটা বই লেখে, আর আপনি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র হয়ে বই লেখেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়ে বই লেখেন, তাহলে বইয়ের মান কি এক হবে? হবে না। কারণ ধারণার একটা প্রয়োজন আছে, গুরু গুণে শিষ্য। আপনার ওস্তাদ যেমন হবে সেই রকম ভাবেই আপনি তৈরি হবেন। এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, তাহলে আমাদের আজকে 1 মিনিট আমরা একটু সময় নিচ্ছি। 1 মিনিটের মধ্যে কিভাবে আসলে আইনের উত্তর লেখার নিয়ম এইটা বোঝানোর জন্য আমরা
বিশ্বের সেরা খেলোয়াড় মেসি, ফুটবল খেলোয়াড়। এই মেসির খেলার কৌশলটাকে একটু স্মরণ করতেছি। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, একবার না, একবার যদি কেউ সেরা খেলোয়াড় হয় তাহলে সেটা ভিন্ন কথা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সে বিশ্ব সেরা, কয়েকবারের সেরা খেলোয়াড়। কেন কেন সেরা খেলোয়াড়? এইটার উত্তর পাওয়ার মাধ্যমে আপনার আইন লেখার কৌশল পেয়ে যাবেন আর কি। মেসি সেরা খেলোয়াড় এই কারণে যে ওনার কাছে যখন তার দলের কোনো খেলোয়াড় একটা বল, ফুটবল তার কাছে দেয় দূর থেকে বা কাছ থেকে, যেখান থেকেই দিক, সেই বলটাকে রিসিভ করা, এই রিসিভ করার ক্ষেত্রে কিন্তু মেসির কোনো ভুল হয় না। কিন্তু অন্যান্য খেলোয়াড় কি করে, একটা বল আসতেছে, সেই বলটা মাথায় গায়ে দেয় কিন্তু পড়বে এসে বুকে, বুক আইগায় দেয় পড়বে পায়ে, অর্থাৎ এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কিন্তু মেসি এমন একজন দক্ষ খেলোয়াড় যে বলটা দূর থেকে আসতেছে, এই দূরে বল দেখে, বলের গতিবিধি দেখেই সে বুঝতে পারে বলটা কোথায় পড়বে, এবং এই বলটা আমার মাথা, বুক না পা দিয়ে রিসিভ করতে হবে। এই রিসিভ করাটা, যদি আমার কোথায় সন্দেহ থাকে তাহলে আজকেই বিশ্বকাপ খেলা, মেসির খেলা দেখবেন, দেখেন কত সুন্দরভাবে বলটাকে সে আলতোভাবে রিসিভ করতেছে। এইবার হইলো মেসি কি করে, ঠিক নিজে গোল করার চেষ্টা করে, অথবা তার দলের কেউ গোল করতে পারে এইরকম একটা সুবর্ণ জায়গায় বলটাকে সরবরাহ করে। এটা করে কিনা বলেন? আর অন্য খেলোয়াড়রা কি করে, খেলোয়াড় এক জায়গায়, বল মারছে আর এক জায়গায়, তার দলের খেলোয়াড়রাই অনেক দূর থেকে দৌড়ায় ক্লান্ত হয়েও বল ধরতে পারতেছে না, কারণ খেলোয়াড় এক জায়গায়, বল মারছে আর এক জায়গায়। কিন্তু মেসি কিন্তু সেটা করে না। মেসি সঠিকভাবে বলটাকে রিসিভ করে, আবার সঠিকভাবে বলটাকে সঠিক জায়গায় সরবরাহ করে, হয় নিজে গোল করে, নাইলে গোল করার একটা আশু সম্ভাবনা সৃষ্টি করে দেয়। ঠিক এই দুইটা কারণেই মেসি বিশ্বে সর্বজন স্বীকৃত সেরা খেলোয়াড়, বিতর্কিত সেরা খেলোয়াড় না। এখন মেসি এই খেলোয়াড় খেলা থেকে আসে না আইনে। আমরা যে উত্তরগুলা লিখবো লিখিত পরীক্ষায়, মেসির এই গল্প, কাহিনী, কৌশল, এগুলি শুনে আমার কি লাভ হইল? আমার একটা প্রশ্ন করবে, প্রশ্নটা মনে করেন একটা বল আপনার দলের খেলোয়াড় আপনার কাছে পাঠাচ্ছে, এটা হলো প্রশ্ন। তাহলে বলটাকে প্রথমে রিসিভ করতে হবে না? ধরেন আমরা মেসি হইতে চাই, তাহলে বলটাকে রিসিভ করতে হবে। তাইলে আমরা আইনের একটা প্রশ্নকে রিসিভ করব কি দিয়া বলেন তো? আইনের একটা প্রশ্ন আমাদেরকে প্রথমে রিসিভ করতে হবে যে সেই প্রশ্নের উত্তরটা কোন আইনে কোথায় আছে, কোন আইনের কোথায় আছে, এইটা বলা হইলো প্রশ্নটাকে রিসিভ করা। এই যে আমাকে প্রশ্ন করলো তদন্ত কি বা তদন্তের সংজ্ঞা দাও, তাহলে এই প্রশ্নটাকে রিসিভ করা, মেসির মতন রিসিভ করার জন্য প্রথম আমাকে কি বলতে হবে বলেন? যে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 4 উপধারা 1 ঠ তে তদন্তের সংজ্ঞা প্রদান করা হয়েছে। রিসিভ হয়ে গেল কিনা বলেন? মেসির মতন প্রশ্নটা রিসিভ হয়েছে কিনা? কিন্তু আমরা তো বেশিরভাগ বই, কেন আমার মনে হয় 100% বইয়ের মধ্যে এই বাজারের, আমরা প্রথমেই প্রশ্ন, প্রথমেই দেখলাম উত্তর। এইটা কিন্তু শুধু সরবরাহটা হইলো, উত্তরটা ডেলিভারি দেওয়া হইল, কিন্তু রিসিভটা হইল না। এই জন্য নাম্বার কমে যাবে। টিভিতে টক শো,
অনুষ্ঠান, আমি পুরা 2 বছর টিভিতে অনুষ্ঠান করেছি আইনের উপরে, বিটিভি, নাম ছিল বিধি বিধান। এরপরে টিভিতে আমন্ত্রিত হয়েছি আইনের কথাবার্তা বলার জন্য বিভিন্ন চ্যানেলে। এখন এটা বলার জন্য না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কাউকে আনা হয় সাক্ষাতে আইনের বিষয়ে কিছু বলার জন্য, দেখবেন সে কি করে, প্রশ্ন করার আগেই সে উত্তর দিয়ে দেয়, কারণ সে তো প্রশ্ন পেয়ে গেছে আগেই। প্রশ্ন আগে পেয়ে তাকে প্রশ্ন করছে যে নারী নির্যাতনের শাস্তি কি, সে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিছে, কারণ পড়াশোনা জানা উকিল। কিন্তু টিভিতে আজকে থেকে আপনি ভালো ভালো জ্ঞানী মানুষের সাক্ষাৎ দেখবেন, তাকে যখন কোনো প্রশ্ন করা হয় সে কিন্তু সরাসরি উত্তর দেয় না। যেমন তাকে প্রশ্ন করা হইল যে কারো কাছে জাল টাকা পাওয়া গেল, এটার শাস্তি কি? যে মুখস্থ করে আসছে, কম শিক্ষিত, সে একদম সরাসরি বলে দিবে এত বছর জেল। কিন্তু যে জ্ঞানী, প্রকৃত আইন জানে, প্রশ্নের রিসিভ করা, ডেলিভারি দেওয়া এটা জানে, এই গ্রামারটা যে জানে, সে কিন্তু প্রথমেই শাস্তিটা বলবে না, সে বলবে যে এ বিষয়ে আমাদের দেশের প্রচলিত আইন কি বলে, আগে আমরা সেটা জেনে নিই, যে এই বিষয়ে আমাদের নারী ও শিশু নির্যাতন আছে, সে আইন এই ধারায় যা বলা আছে সেটাই আমরা শাস্তি হিসাবে বলতে পারি। তাহলে দুইজনের প্রশ্নের উত্তরের মধ্যে একটা হলো রেফারেন্স ছাড়া, ভিত্তি ছাড়া, আর একটার উত্তর হইল মুখস্থ করা। এইরকম পরীক্ষক কিন্তু জাতীয় আপনার এই বার কাউন্সিলের যে বিচারপতিরা খাতা দেখবে, এরা কিন্তু রিসিভ করে, একটা প্রশ্ন রিসিভ করে ডেলিভারি না দিলে বুঝবে যে এটা একটা সাধারণ অর্ডিনারি ছাত্র। আর যদি আপনি সুন্দরভাবে রিসিভ করে সেটাকে উত্তর দিতে পারেন, তাইলে মনে হবে যে আপনি একজন প্রকৃত ছাত্র। এটা কিন্তু বিচারপতিরা খাতার লেখার মাধ্যমে ধরে ফেলবে। এখন নাম্বার কারে বেশি দিবে বলেন তো, সাধারণ ছাত্র না প্রকৃত ছাত্র? কাকে নাম্বার বেশি দিবে? যে প্রশ্নটা যেকে রিসিভ করতে হয়। কারণ যে একটা কথা বলছে, ফায়ার দি ল ইজ, আইনটা কোথায়, আইনটা কোথায় এইটাকে দেখাই দিতে হবে। এইটুকের মধ্যে হলো অর্ধেক নাম্বার। এবার আসেন নাম্বারের বিষয়টা বলে দিই। আইনটা কোথায় আছে, সংজ্ঞাটা কোথায় আছে, এইটা পরিপূর্ণভাবে শনাক্ত করে দেওয়ার মধ্যে হলো অর্ধেক নাম্বার। আর সেই আইন অনুযায়ী সংজ্ঞা দেওয়া, সেইটার মধ্যে হলো বাকি অর্ধেক নাম্বার। তাইলে এখন সংজ্ঞাটা কোথায় আছে এইটা যদি আপনি স্পষ্ট ভাষায়, আইনের ভাষায় উপস্থাপন না করেন, তাহলে আমার হিসাব অনুযায়ী তো প্রথমেই 50 বাদ। শুধু সংজ্ঞাটা লেখছেন ধারা অনুযায়ী, তাহলে খাতা দেখা হবে 50-এর মধ্যে। পঞ্চাশ না হোক, আর দয়া মায়া করে আপনার 70-ই দেখলো, 70-এ দেখলো তো আপনার লস। আপনাকে এমন লেখা লিখতে হবে যাতে 100% ওকে হয় এবং 100% নাম্বারেই সে খাতা দেয়। তাহলে 100% যদি সঠিক হয়, তাহলে 100%-এর মধ্যে আপনাকে বিচারপতি 60 বা 70 দিতে পারে। কিন্তু আপনার হইলই 70% লেখা, নানাবিধ অজানা কারণে, অজ্ঞতা বা আপনার শিক্ষকরা হয়তো কখনো এগুলি বলে নাই, না বলার কারণে আপনি 20-30% যদি ছুটে যায়, তাহলে তো আশানুরূপ নম্বর আপনি পাবেন না বলে আমি নিশ্চিত আর কি। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য প্রথমে যে কোনো প্রশ্ন, এমন প্রশ্ন হইতে পারে যে আমি আপনাকে পড়ানোরই সময় পাইনি পরীক্ষার আগে, তারপর আপনি আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন, যখনই একটা প্রশ্ন পাবেন, তখনই আজে বাজে বইয়ের মতন আগেই তাড়াহুড়া করে মুখস্থ উত্তর না, ওরা তো মুখস্থ উত্তর দিবেই, কারণ বইয়ে কেন মুখস্থ
নিজেরা মেধা খাটে বই লেখে না। একজন লেখক বই লেখার আগে বাজার থেকে 5টা বই কিনে আনে। 5টা বইয়ের দাম হয়তো 300 টাকা করে, 3×5 1500 টাকা দিয়ে 5টা বই কিনে আনে। এই 5টা বই থেকে কপি করে, ওই 5টা বইয়ে যা লেখা আছে ওইটাই কপি টু পেস্ট করে লিখে দেয়। কাজে ওদের তো তাড়াহুড়া থাকবেই, কিন্তু আমরা তো আসছি গ্রামার শিখতে। এই আইনে গ্রামার শিখতে গেলে প্রথমে রিসিভ করবেন। এইভাবে যদি অনুসন্ধানের সংজ্ঞা আসে, অনুসন্ধান কাকে বলে, তাইলে একই কথা যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 4 ধারার 1 ট টাকার ট ধারায় আমাদের অনুসন্ধানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তারপর মেসি হয়ে যান আজকে থেকে। ডেলিভারিটাও খুব সুন্দর হইতে হবে। মেসি তো আজে বাজে খেলোয়াড়ের মতন কি হয় না। আজকে একটা বিশ্বকাপ খেলা দেখেন, মেসির চেয়ে অনেক পরিশ্রমী খেলোয়াড় আছে যারা সারা মাঠ দৌড়ায়, ক্লান্ত হয়। মেসি কিন্তু এত ক্লান্ত হয় না। মেসি ঠান্ডা মেজাজির লোক, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে, বা বলটা যেখানে আস্তে আস্তে কাছাকাছি চলে যায়, গিয়ে বলটাকে সুন্দরভাবে রিসিভ করে ভালো একটা সঠিক একটা জায়গায় সে সেটাকে ডেলিভারি দেয়, হয় গোল পোস্টে, নাইলে সহযোগী কোনো খেলোয়াড় এমন ভাবে দেয় যাতে গোল হইতে পারে। তাহলে আমাদের সরবরাহটাও কিন্তু ভালো হইতে হবে। সরবরাহটাই এইভাবে করে দিবেন যে এই আইন এবং ধারার কথাটা আবার লিখতে হবে যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 4 ধারার 1 ঠ উপধারায় প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী 4(1) ঠ অনুযায়ী তদন্ত বলতে বোঝায়। এখন তদন্ত বলতে যা বোঝায় সেটা লিখবেন আর কি। অনুসন্ধানের সংজ্ঞাও তাই, যে ফৌজদারি কার্যবিধি 1898 4 ধারার 1 ট উপধারায় প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী অনুসন্ধান বলতে বোঝায়। ছয়টা সংজ্ঞা নিয়ে আসলাম, তার মধ্যে এই দুটো সংজ্ঞা তো আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে 4 ধারার 1 ঠ উপধারা, আর একটা হচ্ছে 4 ধারার 1 ট টাকার ট উপধারা। আইডি নামে আর একটা সংজ্ঞা আছে, পুলিশ আইডি। আমি প্রশ্ন ব্যাংক পাঠিয়েছি, দেখেন। জি স্যার। পুলিশ ডায়েরি। এখন পুলিশ ডায়েরির সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, প্রথমে যে কাজটা আমরা করি না, এইটা না করার কারণে নাম্বার কমে যাবে। কি কাজ করি না সেটাকে বলি। সেটা হলো ফৌজদারি কার্যবিধি 1898 কি পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা আছে? না স্যার, 172 মধ্যে তো সংজ্ঞা দেখলাম না। আচ্ছা, উত্তর তাহলে একটা বিষয় মনে রাখবেন, কোনো কিছু বলাটা যেমন ভদ্রতা, কোনো কিছু না বলাটাও ভদ্রতা। কথাটা হয়তো বুঝতে পারেন নাই। আইনে ভদ্র পরীক্ষার্থীদের কিন্তু নাম্বার বেশি আসছে। এক মিনিট, একটা জরুরি কল আসতেছে। সবাই ফোন একটার পর আর একটা, মেজাজটা গরম হয়ে যায়। বলেন স্যারে কি পড়াইলো?
কিছু না, তদন্তর অনুসন্ধানের সংজ্ঞা কেমন লিখতে হবে এটা বুঝাইছে। লিখে রাখছেন? না, লিখে দিই নাই। আচ্ছা, ফোনের যন্ত্রায় বাঁচি না। এত ফোন আসে কেন বলতে পারবেন না? সব ফোন বন্ধ। ভিআইপি যে আচ্ছা, ঠিক আছে। আর ভাইজান তো বাড়িতে, বুঝেন না, খোঁজ খবর নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। একটু ঘুরে আসি। 2 মিনিটের জন্য একটু ছুটি নিলাম, আমার পিবিআর একটা মামলার একটা জরুরি 2 মিনিটের জন্য ছুটি নিলাম।